আচ্ছা আপু, তোমার তো অলরেডি বয়ফ্রেন্ড আছে, তাহলে ওকে বিয়ে করার কি দরকার? তুই না বোকা, বুঝতে পারলি? আরে আমি তো বিয়ে তাকেই করব যাকে আমি ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড। আর যাকে বিয়ে করার কথা চলতেছে, মানে ফ্যামিলি থেকে যে ছেলেকে ঠিক করছে বিয়ে করার জন্য, তাকে তো বিয়ে করতেছি শুধুমাত্র টাকার জন্য। কারণ কি জানিস? কারণ ছেলে হচ্ছে দেশের বাইরে থাকে, কানাডা। আর কানাডায় যে থাকে, তার কত টাকা তো কোনো আইডিয়া আছে? তো মানুষ না, টাকার মেশিন। আমি তো আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করব, যাকে আমি ভালোবাসি। আর যাকে আমি বিয়ে করব, ওকে তো আমি ভালোই বাসবো না, ওকে তো বিয়ে করবো শুধুমাত্র টাকার জন্য। কি রে, কি ব্যাপার? কিছু লাগবে? কিছু খাবে? ও, টাকা, টাকা লাগবে? আচ্ছা, ওর কথা বাদ দি, এসব ভিখারিদের কথা বলে লাভ নেই। আর শোন, একবার ওই ছেলেকে বিয়ে করার পরে সবকিছু তো আমার হাতে থাকবে। আর তুই কি জানিস? হ্যাঁ, ওই ছেলের মা বাবা কেউ নাই। এখান থেকে তো আরো প্লাস পয়েন্ট, শুনেছি একটা নাকি বড় ভাই আছে। আর বড় ভাইটাও ওই ভ্যাবলা টাইপের। আর একটা ভাবিও নাকি আছে, সেও নাকি ওরকম। আর আমার কাছে ওরকম ভাই আর ভাবি কন্ট্রোল করা কোনো ব্যাপারই না। তুই জানিস আমি কি প্ল্যান করছি? জাস্ট বিয়েটা করব, বিয়েটা করার ঠিক 3 মাসের মাথায় ওই টাকার মেশিনের বড় ভাই আর ভাবিকে, দুইটাকে একদম ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিন। আর সবকিছু আমি আমার নামে লিখে নেব। তারপর তারপর আর কি করার? আমি যাকে ভালোবাসি, মানে আমার বয়ফ্রেন্ড, তাকে বিয়ে করে বিন্দাস লাইফ কাটাবো। আর ওই যে কানাডিয়ান, আমি টাকার মেশিন, কিচ্ছু করতে পারবে না, কারণ সবকিছু তো আমার নামেই লিখে নিব। বাহ আপু, তোমার মাথায় না অনেক বুদ্ধি। আপু শোনো, তোমার বিয়ের পর কিন্তু আমি আর এই নর্মাল ফোন চালাবো না, আমাকে কিন্তু একটা আইফোন কিনে দিতে হবে। তুই না, তোর নজরে এতটুকু, আইফোন কেন? তোর বোনের কাছে কোটি কোটি টাকা থাকবে, আর তুই কিনা আইফোনের কথা বলছিস? শোন, আমার বিয়ের পরে তোকে শুধু আইফোন না, একেবারে পা থেকে মাথা পর্যন্ত যত সোনা দানা লাগে সবকিছু আমি তোকে দিয়ে দিব। তুই শুধু রাজ করবি, রাজ। কি রে, হ্যাবলার মতো এখনো দাঁড়িয়ে আছিস? কথা গিলতেছিস নাকি? আচ্ছা শোন, তুই তো রাস্তার ভিখারি, তুই এক কাজ কর, আমার জন্য একটু দোয়া কর, হ্যাঁ, যাতে করে তাড়াতাড়ি আমার বিয়েটা হয়ে যায়। আর আমার বিয়ে হয়ে গেলে তো আমি তো কোটিপতির একমাত্র বউ হব, রাজরানী। আর তখন না, আমি তোর জন্য কিছু একটা করে দিব, ঠিক আছে? এই রাস্তায় ভিক্ষা টিক্ষা করতে হবে না, কারণ আমার কাছে অনেক টাকা থাকবে, মানুষকে অনেক উপকার করবো। তো যা বলছিলাম, তুই কোনো চিন্তা করবি না, তোর বোন তোকে একদম রানী বানায় দিবে, রানী, বুঝতে পারলি? আপু এখন এসব কথা বাদ দাও, অনেক লেট হয়ে গেছে, ওরা এখনো কেন আসতেছে না? একটা ফোন করো তো। না, ওহো, দেখ, আমার ফিউচার প্ল্যান বলতে বলতে না, ওই যে বুদ্ধটার কথা তো আমার খেয়ালই নাই যে আমি তো আজকে আসছি বুদ্ধু আর ওই বুদ্ধুর ভাইয়ের সাথে দেখা করার জন্য। দাঁড়া, আমি এখনই কল করছি, আল্লাহ যেন কোথায় আছে। কি ব্যাপার দোলা, আমি কল করলাম ওই টাকার মেশিনটাকে, কিন্তু রিং বাজতেছে এই ভিখারির কাছে, কিছু তো বুঝলাম না। আচ্ছা, কোইন্সিডেন্সও হইতে পারে, এক কাজ করি, আর একবার কল দে। আমি কল করলাম অন্য কাউকে, কিন্তু তোর, সরি, মানে আপনার কাছে রিং বাজলো কিভাবে বুঝলাম না। কারণ আপনি যাকে ফোন দিচ্ছিলেন, মানে টাকার মেশিন, সেই টাকার মেশিন তো আর কেউ না, আমি সেই টাকার মেশিন। আসলে আপনি হয়তো ভেবে অবাক হচ্ছেন যে আমি এই ধরনের জামা কাপড় পরে কেন আপনার সামনে এসে হাজির হয়েছি, তাই তো? অ্যাকচুয়ালি বিদেশে থাকাকালীন আমার ভাই আমাকে ফোন দিয়ে জানায় যে সে নাকি আমার জন্য
একটা মেয়ে ঠিক করে রেখেছে। মেয়েটা নাকি অনেক সুন্দরী, ব্যবহার আচারে অনেক ভদ্র, অনেক ভালো ফ্যামিলির একটা মেয়ে। বিয়ের কথা শুনে না অনেক এক্সাইটমেন্ট কাজ করতে লাগলো ভেতরে। ভাবলাম অনেক বছর তো বিদেশে কামলা খাটলাম, এবার না হয় সংসারটা গোছাই, এবার না হয় দেশে গিয়ে নিজের জীবনে নতুন ভাবে শুরু করব। কিন্তু দেশে আসার পরে আমি একটা ছোট্ট প্ল্যান করি। ভাইয়ার মুখে শুনতে পাই যে আপনি সম্ভবত আমার কোনো ছবি দেখেননি। যেই শুনেছিলাম আমি বিদেশে থাকি অমনি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছেন। তাই আমি ভাবলাম যে মেয়েটা আমাকে দেখলো না, আমি দেখতে কেমন, আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, কোনো কিছু না দেখে যেহেতু বিয়ে করতে রাজি হয়ে গেল, আমি একটা কাজ করি, আমি তাকে একটু পরীক্ষা করে দেখি। আর আপনাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্যই আমি এই গেট আপটা নিয়ে এখানে আসি। ভাইয়া আমাকে নিষেধ করেছিল, ভাইয়া বলেছিল এই জিনিসটা যদি আপনি জানতে পারেন আপনার হয়তো খারাপ লাগবে। কিন্তু আমি ভাইয়াকে বলেছিলাম এই যুগের মেয়ে বলে কথা, একটু তো পরীক্ষা নিতেই হয়। কিন্তু দেখেন, দিতে এসেছিলাম আপনাকে সারপ্রাইজ, এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তাহলে আপনার ব্যাপার সত্যি এমন, মানে আপনি মানুষকে মানুষ বলে মনে করেন না? না মানে যারা বিদেশে থাকে তারা আপনার কাছে কামলা, তারা আপনার কাছে টাকার মেশিন, তাই তো? আরে ঠিকই কি বলতেছেন আপনি? সেই আমি তো আসলে বুঝতেই পারিনি। আর এতক্ষণ আমি আমার বোনের সঙ্গে যে কথাবার্তাগুলো বলছিলাম, এটা সামান্য ফান ছিল। আমি আমার বোনের সাথে জাস্ট ফান করে কিছু কথা বলছিলাম, এটা একদমই সিরিয়াস কিছু না। আর আপনার বড় ভাইয়া, উনি তো আমাকে দেখে পছন্দ করছে। উনি খুব ভালো করে জানে যে আমি কেমন মেয়ে, আমার চরিত্র কিরকম। প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন না। ঠিকই বলেছেন, আমার ভাই আপনাকে জানে, আমার ভাই আপনাকে চেনে, কিন্তু সে ভুল মানুষটাকে চিনেছে এতদিন ধরে। সে এতদিন ধরে জেনে এসছে যে আপনি অনেক ভালো একটা মেয়ে, আপনার ফ্যামিলি অনেক ভদ্র, আপনি অনেক শিক্ষিত। কিন্তু আপনি অ্যাকচুয়ালি মানুষটা কেমন সেটা যদি আজকে আমি এখানে না আসতাম আমি তো জানতে পারতাম না। আর শুধু আমি না, আমি এখানে আসার আগে আমার সঙ্গে আমার ভাইয়াকে পর্যন্ত এখানে নিয়ে এসেছি, আমার ভাইয়াও এখানে আমার সঙ্গে এসছে। ঠিক আছে, কিছুক্ষণ পরে আমি ভাইকে এখানে ডাক দিব। আর সব থেকে বড় ব্যাপার, আপনি কি বললেন টাকার মেশিন? আচ্ছা মানে আমরা যে যে প্রবাসীকে কাজ করি, মানে আমাদের কি আপনাদের মানুষ মনে হয় না? আমরা বিদেশে গিয়ে কাজগুলো করি কাদের জন্য বলেন তো? আমাদের পরিবারের জন্যই তো কাজ করি। আমাদের পরিবারের মানুষজন যাতে ভালো থাকে, তাদের ফিউচারটা যাতে ভালো হয়, এই কারণেই কিন্তু আমরা বিদেশে গিয়ে পড়ে থাকি, কষ্ট করি। এই বিদেশে কাজ করতে গিয়ে আমাদের কত কষ্ট হয়, একটাবার আপনারা পরখ করে দেখার চেষ্টা করছেন? করেন নাই। আপনাদের মতো এরকম ইয়াং মেয়েরা যখনই শোনেন একটা ছেলে বিদেশে থাকে, ধরে নেন সে কামলা। কিন্তু এই কামলাগুলো আমরা খাটি কাদের জন্য? পরিবারের জন্য, আমাদের মা, আমাদের বোন, আমাদের বউ, আমাদের বাচ্চা, তাদের জন্য। আর তাছাড়া এই যে আমরা যে ইনকাম করে বিদেশ থেকে দেশে রেমিটেন্স পাঠাই, এতে দেশের কতখানি উপকার হয়, আমরা দেশের অর্থনীতিতে কি পরিমাণ ভূমিকা রাখি, কোনো ধারণা আছে আপনার? শুধু বলে বসছেন আমরা কামলা, আমরা টাকার মেশিন, তাই না? আশ্চর্য ব্যাপার। ভাইয়া, কি ভাইয়া, তুমি না অনেক জোর গলায় বলেছিলা মেয়েটা অনেক শিক্ষিত, মেয়েটা অনেক ভদ্র? সবকিছু নিজের কানে শুনলে, নিজের চোখে দেখলে। এখন তুমিই বলো ভাইয়া, যে মেয়ে তোমাকে আর ভাবিকে বাসা থেকে বের করে দিতে চায়, আমাকে টাকার মেশিন বলে সংজ্ঞায়িত করে, বলে যে তার যত ডিমান্ড সব নাকি আমার টাকায় পূরণ করবে, আমার সমস্ত টাকা সমস্ত সম্পত্তি নাকি তার নামে লিখে নিবে, এত কিছু জানার পরে এই মেয়েকে কি আমার বিয়ে করা উচিত? তুই এখনো জিজ্ঞেস করতেছিস আমাকে যে তুই বিয়ে করবি কিনা? যে মেয়ে কিনা বিয়ের আগেই আমাকে বাড়ি থেকে বের করে দিবে, তোর ভাবিকে বাড়ি থেকে বের করে দিবে চিন্তা ভাবনা করে ফেলছে, সেই মেয়েকে তো আমি কখনো অ্যাকসেপ্ট করব না। তাহলে ভাইয়া চলো আমরা যাই। শুনুন না ভাইয়া, ভাইয়া আপু কেক কত করে? 20 টাকা কইরা পিস। 30 টাকা? তাহলে আমরা দুজন যদি 2টা নেই হচ্ছে 40 টাকা। আপু আসলে সমস্যা হচ্ছে কি, ওই আমাদের কাছে না টাকা নেই, আমাদের বাসা তো অনেক দূরে। যদি কিছু মনে না করেন, আমাদেরকে যদি একটু ফ্রিতে দিতেন তাহলে খুব ভালো হতো, অনেক ক্ষুধা লাগছে আমাদের। কি বললেন আপনারা? আপনাদের কাছে টাকা নাই? এটা কেমন কথা বলতেছেন? আপনাদেরকে দেখা তো ভালোই মনে হইতেছে, ভালো জামা কাপড় পরে আছেন, কিন্তু আপনাদের কাছে টাকা নাই। আমার সাথে কি আপনারা মজা নিতেছেন? না না আপু, আমরা মোটেও মজা করছি না। আসলে হয়েছে কি, ওই বাসা থেকে তাড়াহুড়ো করে বের হওয়ার সময় আমি আমার মানি ব্যাগটা না আনতে ভুলে গেছি, আর আমার বিকাশেও টাকা নেই আর ওর কাছেও টাকা নেই।
বাসা তো অনেক দূরে, আশেপাশে কোথাও কোনো হোটেল বা কোথাও গিয়ে যে খাবো টাকা তো নেই। তাই ভাবলাম যদি আপনি একটু মেহেরবানি করে আমাদেরকে 2টা কেক খেতে দিতেন ফ্রিতে তাহলে খুব ভালো হতো। ও আচ্ছা, তার মানে সত্যি সত্যি আপনাদের কাছে টাকা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনাদের টাকা দিতে হবে না, আমি আপনাদের জন্য কেক দিতেছি, একটু দাঁড়ান। থ্যাংক ইউ আপু। আচ্ছা আপু, আপনার ব্যবসা তো বোধহয় আল্লাহর রহমতে বেশ ভালোই হচ্ছে তাই না? মানে আপনি আমাদের দুজনকে ফ্রিতে খেতে দিলেন, এটা তো সচরাচর কেউ দেয় না। না ভাইয়া, যেরকমটা মনে করতেছেন যে হয়তো আমার দোকান অনেক ভালো চলতেছে, অনেক ইনকাম হইতেছে, এমনটা না। আসলে বলতে গেলে ওরকম কোনো বেচা কিনাই হয় না। আসলে ঈদের পর পর তো সবাই তো গ্রামে গেছে গা, দেখতে তো পাইতেছেন পুরো এলাকাটা নীরব, তেমন কাস্টমার নাই। এই যে সকাল থেকে দোকানটা খুলছি, এখন প্রায় দুপুরের দিকে, এখন পর্যন্ত আমি একটা টাকাও বেচতে পারিনি। কি বলতেছেন আপু? তাহলে আপনি আমাদেরকে যে খেতে দিলেন এটা তো আপনার অনেক বড় একটা লস হয়ে যাবে। আপনি আমাদেরকে খেতে দিলেন কেন? আপনি তো আমাদেরকে না বলে দিতে পারতেন। না ভাইয়া, আসলে বিষয়টা এরকম না। হয়তো আপনাকে চোখে এমন লাগতেছে যে আমার বেচা কিনা হয় নাই, কিন্তু আমি আপনাকে এরকম বিনা পয়সায় কেক খাওয়াইলাম। আসলে হয়েছে কি, মানুষের জন্য যদি মানুষ করে না, তাইলে হেল লেগে আল্লাহ নিজে করে। এইটা সত্যি কথা। আমি এখন পর্যন্ত 10টা টাকাও বেচতে পারি নাই, কিন্তু এই যে আপনাকেও আমি 20 টাকা কইরা 40 টাকা কিন্তু কেক খাওয়াইলাম। এত করে কিন্তু আমার লস হইতেছে না, কেন জানেন? কারণ এই যে আপনারা দুজন অনেক ক্ষুধার্ত, আপনার অনেক খিদা লাগছে, আপনার কাছে তো টাকা নাই। কারণ হেতে করে যদি আমি আপনাকে না খাওয়াই, এটা তো আমার কাছে কেমন একটা খারাপ লাগার বিষয় না? কারণ আমার দোকানটাই তো খাওয়ানোর। একটা মানুষ আয়া যদি খাইতে চায়, আর কাছে যদি টাকা না থাকে, তাহলে কি আমি তারা ফিরাই দিব? আর আমি এই কথাটা না খুব মানি, জানেন? কারণ গুরুজনরা এই কথাটা সব সময় কয় যে তুমি যদি মানুষের লাইগা করো, তাহলে তোমার পাশে আল্লাহ নিজে এসে দাঁড়াইবে। তাই আমি চিন্তা করি না, এই যে আপনাকে আমি কেক খাওয়াইলাম, এতে আমার লস না, দেখবেন এতে কইরা আমার অন্য জায়গা থেকে ভালো কিছু হইব। আপনারা খান। সত্যি আপু, আপনার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো জানেন তো। মানে আজকালকার যুগে তো সচরাচর এমন মানুষ দেখাই যায় না যে নিঃস্বার্থভাবে কোনো মানুষকে উপকার করে। কিন্তু আমরা এসে আপনাকে বললাম যে আমাদের কাছে টাকা নেই, অনেক ক্ষুধা লেগেছে আমাদের, আর আপনি আমাদেরকে খেতে দিয়ে দিলেন, যেখানে আপনার এখন পর্যন্ত 1 টাকাও বিক্রি হয়নি। আচ্ছা একটা কাজ করেন, এনেন এই টাকাগুলো রাখেন। টাকা? আপনার কাছে না কোনো টাকা নাই, তারপরে এই ভাইয়ের কাছে কোনো টাকা নাই, তাইলে আবার এতগুলো টাকা কোত্থেকে আসলো? আসলে আপু সত্যি বলতে আমাদের কাছে টাকা ছিল, কিন্তু আমরা আসলে দেখতে যাচ্ছিলাম যে আপনি মানুষটা আসলে কেমন। এর পেছনে যদিও একটা কারণ ছিল, আপনি কিছুক্ষণ আগে ফোনে কথা বলছিলেন না, তখন কিন্তু আপনার কথাগুলো আমরা শুনে ফেলি। হ্যালো ভাইজান, কি কইতাছেন? আজকের মধ্যে ভাড়া দিতে হইব? ভাইজান, আমার কাছে তো এতগুলো টাকা নাই। 3 মাসের ভাড়া 45,000 টাকা আমি কই পাবো বলেন তো? ভাইজান বিশ্বাস করেন, এই যে ঈদের পরে আজকে দোকানটা খুলছি, এই যে দুপুরে যেতেছে, আমি একটা টাকা বেচতে পারি নাই। আর এখন তো ঈদের পর না, সবাই তো গ্রামে চলে গেছে, পুরো এলাকা খালি, কোনো বেচে কিনা নাই। আমি তো আজকের মধ্যে ভাড়াটা দিতে পারতাছি না। কি কইতেছেন? আজকের মধ্যে আমি ভাড়া না দিলে আমার আমার এই দোকান ছাড়া দিতে হবে? ভাইজান শুনেন, আপনি তো জানেন এই দোকানটা ছাড়া আমার আর কোনো কোনো গতি নাই। এই দোকানটা চালাই আমি আমার সংসারটা চালাই, আমার মা আছে বাড়িতে অসুস্থ,
আপনি আমার উপর একটু রহম করেন, আমার আর 7টা বেজে সময় ভাইজান, ভাইজান কি করলো আজকে বিকালের মধ্যে নাকি আমার না দিলে নাকি আমার দোকান নাকি কালকে খুলতে দিব না। আমি কই পাবো এতগুলো টাকা? একটা টাকা আমি বেচতে পারি না সারাদিনে। আল্লাহ, আল্লাহ তুমি কিছু একটা করো আমার জন্য। আল্লাহ আমি আমি কি করবো বুঝতে পারতেছি না। দোকান যাওয়া তো আমার কোনো গতি নাই। কোত্থেকে আমি 35,000 টাকা পাবো? আল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য কিছু একটা করো আল্লাহ। আপনি নিজে এত অভাবে থাকার পরও আমরা এসে যখন আপনাকে বললাম যে আমাদের কাছে টাকা নেই, আমরা অনেক ক্ষুধার্ত, আপনি কোনো কথা চিন্তা না করে আমাদেরকে কিতে খেতে দিলেন। এরকম মন মানসিকতা বর্তমান সময়ে আর কজনের বা হয় বলেন তো? আজকাল মানুষ তো কোনো স্বার্থ ছাড়া আরেকজন মানুষকে সাহায্য করতেই চায় না। সেখানে আপনি কোনো কিছু না ভেবে আমাদেরকে সাহায্য করলেন, আমাদেরকে খাওয়ালেন। আর কোনো ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো তো সব থেকে বড় সওয়াবের কাজ। আর যেহেতু আমি শুনলাম যে আপনি অনেক অভাবের মধ্যে আছেন, তাই আমি মনে করি টাকাগুলো রাখলে আপনার অনেক কাজে লাগবে। প্লিজ কিছু মনে করবেন না, তো টাকাগুলো রাখুন না। তবে একটা অনুরোধ করব, আপনি এখন যেমন আছেন, এই যে কোনো স্বার্থ ছাড়াই মানুষকে উপকার করেন, এমনই থাকবেন। আপনি প্লিজ বদলে যাবেন না, কারণ আমাদের সমাজে বর্তমানে আপনার মতো মানুষ অনেক বেশি দরকার। কি বলতেছেন ভাইয়া? আমার তো বিশ্বাসই হইতেছে না যে আমি এতগুলো টাকা পাইলাম। কিছুক্ষণ আগেও না আমার কাছে মনে হয়েছিল হয়তো আমি কিছু করতে পারবো না, এই এই দোকানটা আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু কিন্তু আপনি আমার টাকাটা দিয়ে না অনেক বড় উপকার করলেন। আপনার আমি কিছুক্ষণ আগে বলছিলাম না, মানুষ মানুষের লাগে করলে আল্লাহ নিজে তার জন্য করে। দেখছেন, আমার এই বিশ্বাসটা না আরো দৃঢ় হয়ে গেল। আমার আমার না এই কথাটার উপর না আরো ভরসা এসে গেল যে মানুষের জন্য যদি তুমি করো তাহলে তোমার জন্য আল্লাহ নিজে করবে। আমি সবসময় এই নীতি মাইনে চলছিলাম, আর দেখেন আল্লাহ যে আপনার উসিলায় আমার এত বড় একটা বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে দিল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আপনার অনেক ধন্যবাদ আমার এই উপকারটা করার জন্য। না না, বাবাকে ধন্যবাদ দিতে হবে না। অ্যাকচুয়ালি এই টাকাগুলো আপনি ডিজার্ভ করেন, এর থেকে আরো বেশি টাকা আপনি ডিজার্ভ করেন, কিন্তু কোনো সমস্যা নেই। আপাতত এই টাকাগুলো রাখুন। আপনার যা যা সমস্যা আছে আশা করছি এই টাকা দিয়ে আপনার সমাধান হয়ে যাবে। আর আমাদের বাসা যদিও দূরে, কিন্তু আমরা মাঝে মধ্যে এখানে আসি। ইনশাল্লাহ হয়তো পরবর্তীতে আবার দেখা হয়ে যাবে, তখন কথা হবে। হ্যাঁ, ভালো থাকবেন। যাক, তাইলে আমি আর ভাড়াটা দিয়া আমার এই দোকানটা আমি আমার কাছে রাখতে পারবো। আমার দোকানটা হাত ছাড়া হইবে না।